আমি এটা বলে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। দেখেন, এইখানে আমার 7টি কোশ্চেন আছে, একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এখন আপনাকে নিজের মতো করে এই কোশ্চেনগুলোর এগেনস্টে অ্যান্সার দিতে হবে, অনর্গল ইংলিশে কথা বলতে হবে, কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। এখন আপনি পারবেন কিনা দেখেন। আমি আগে অ্যান্সারটা পড়ি, অ্যানালাইসিস করে দিই, আপনি এইটা একটু ভালোভাবে আগে বোঝেন। যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবেন আমার এই ক্লাসটিতে, আমি রিকোয়েস্ট করব। এই ক্লাসের জন্য তো টাকা দিচ্ছে না, ফ্রিতে করছেন, থাকেন। যদি আপনি শিখে যেতে না পারেন তখন আপনি বলবেন, ধৈর্য হারাবেন না, একটু লাস্ট পর্যন্ত থাকতে হবে, আমাকে আগে একটু পড়াতে দিতে হবে। দেখেন কি বলছে এখানে, লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক। দেখেন, এই লাস্ট উইন্টার শব্দটা কি জানেন? এটা একটা অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এটা কোনো সেন্টেন্সের মেইন পার্ট না, সাবজেক্ট না, ভার্বও না। এইখান থেকে বাক্যটা শুরু, সাবজেক্ট হচ্ছে আই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। ভার্ব হচ্ছে ওয়েন্ট, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আমি গিয়েছিলাম অন আ পিকনিক, একটা পিকনিকে। হুইস, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, অর্থাৎ এইটা হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এতটুকু হচ্ছে একটা আলাদা ক্লজ। অর্থাৎ একটা বাক্যের ভিতর এখানে টোটাল দুটো ক্লজ আছে। তার মানে এই বাক্যটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বাংলাটা কি? আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, অর্থাৎ কোথায় পিকনিকে গিয়েছিলাম? ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। বাংলা বোঝেন? আমার যদি কোশ্চেন করে যে তুমি কি গিয়েছিলে, তাহলে কি হবে? ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো। তাহলে আমি ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, এটা মনে রাখবেন। এরপর বলছে সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা অ্যারেঞ্জ দ্য পিকনিক। দেখেন, ভার্বের উপর ফোকাস করেন। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এবং এইখানে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখছেন না, এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পাস্ট টেন্স মেনটেন করে লেখা। ইংলিশে কথা বলতে গেলে, যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। আমার এক্সামিনার যদি আমাকে এই কোশ্চেনটা করে যে ডিড ইউ এভার এনজয় আ পিকনিক, ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার ইউর থট, ওয়ার ডিড ইউ গো, ওয়েন ডিড ইউ গো, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। এই যে কোশ্চেন, কোশ্চেনটা কি? পাস্ট টেন্সের। যে টেন্সে কোশ্চেন থাকবে আমাকে উত্তর সেই টেন্সে দিতে হবে। কথা বলার আগে আপনি যে টপিকের উপর কথা বলছেন সেই টপিকটা কোন টেন্স মেনটেন করে হবে, টাইমিংটা কেমন হবে, এইটা যদি কেউ আগে ধরতে পারে, কথা বলাটা সহজ হয়ে যায়। আমি আপনাদের বলছি, ইংলিশে 12টা টেন্স আছে, 18টা মডাল, সেমি মডাল আছে, 30টা স্ট্রাকচার আছে, কিন্তু এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা দিতে মাত্র একটা থেকে দুইটা স্ট্রাকচারের প্রয়োজন হয়। মিক্সড স্ট্রাকচার লাগে না। সেই একটা বা দুইটা কি, সেটা আপনাকে ধরতে হবে, তাহলে দ্রুত কথা বলা যায়। দেখেন, এই সব সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা 15 জন ছিলাম সংখ্যায়। উই হায়ার্ড, হায়ার মানে ভাড়া করা, পাস্ট ফর্ম কি হায়ার্ড, আমরা ভাড়া করেছিলাম। আ মাইক্রোবাস আর্লিয়ার, উইদিন হাফ অ্যান আওয়ার। এই উইদিন, উইদিন মানে কি? একটা সার্টেন টাইমের মধ্যে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রায় আধা ঘন্টার ভিতর উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই গট আউট অফ দ্য সিটি। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, অর্থাৎ প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম, আমাদের মেইন যে জায়গা সেখানে পৌঁছালাম। দেখেন, একজন একটা পিকনিক করেছিল, সে কিভাবে করেছিল, কোথায় করেছিল, একটা অ্যান্সার দিচ্ছে। আফটার রিচিং, পৌঁছানোর পর। উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস, বাংলা কি? আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। পাস্ট টেন্সে নেগেটিভ করলে বা ইন্টারোগেটিভ করলে ডিডের ব্যবহার হয়, ডিড ব্যবহার করলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসে। উই ডিড নট টেক এনি কুক উইথ আস। এবার বলছে টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং। দেখছেন, পাস্ট টেন্স মানে কি? অ্যাফার্মেটিভে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম টুক, আর যখন আপনি নেগেটিভ করছেন ডিড নট টেক, টুক দ্য চার্জ অফ কুকিং মানে রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আই স্মল হোল, ডিগ থেকে ডাক মানে খনন করেছিল একটা ছোট চুলা, টু মেক আ টেম্পোরারি কুকার, ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমাদের কিছু বন্ধুরা
পানি এনেছিল। ব্রিং মানে আনা না, ওই ব্রিং এর সিমিলার ওয়ার্ড হচ্ছে এটা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, কাছের উৎস থেকে। আদার্স হেল্প টু প্রিপেয়ার, অর্থাৎ পিকনিকটা কিভাবে হয়েছিল সেটা বলছে। অন্যরা সাহায্য করেছিল, হেল্প টু প্রিপেয়ার তৈরি করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসিস। অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় 1:30টার দিকে অর্থাৎ 1:30, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার প্রস্তুত হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি। FEEL, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। অলওয়েজ ইউ হ্যাভ টু ফোকাস দ্য ভার্ব। সো প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার বেড়ে দেওয়া, সার্ভ করা শুরু করছিলাম। একটা মজার বিষয় কি জানেন, আমি পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছিলাম। দেখেন এই যে বাক্যটা, আপনি যদি খোলা চোখে দেখেন, এই বাক্যে 3টা ভার্ব আছে। একটা হচ্ছে স্টার্টেড, একটা হচ্ছে এই সার্ভিং, একটা হচ্ছে এই প্রিপেয়ার্ড। বাট এই সবগুলো কি ভার্ব? এগুলো কিন্তু ভার্ব রিলেটেড ওয়ার্ড, বাট ভার্ব না। এই স্টার্টেডটা মূলত মেইন ভার্ব। এই সার্ভিংটা একটা জেরান্ড, অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, শুরু করা, বেড়ে দেওয়া। আর এই প্রিপেয়ার শব্দটা একটা অ্যাজেক্টিভ, এই ফুডকে মডিফাই করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ সার্ভিংটা নাউন, প্রিপেয়ারটা অ্যাজেক্টিভ, স্টার্টেডটা মেইন ভার্ব। এই বিষয়গুলো ধরতে হয় যে কোনটা ভার্ব, কোনটা ভার্ব নয়, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট। এগুলো না ধরতে পারলে এই যে ছোট একটা বাক্য আপনি পড়েও অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারবেন না। পার্টস অফ স্পিচের গুরুত্ব অনেক, এটা আমি বলছিলাম সেকেন্ড ক্লাসে। There were pulao, roast, beef, salad, etc. We finished our feast and retired to rest for about half an hour. আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য একটু রেস্ট নিয়েছিলাম। One of our friends, আমাদের ভিতর একজন বন্ধু, recited a great poem of জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, রিপন একটা জোক, একটা কৌতুক প্রেজেন্ট করেছিল ভ্রাসিয়াস অর্থাৎ খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন হু ইজ আ গুড সিঙ্গার প্রেজেন্টেড 2 songs অফ নজরুল, সুমন যে হচ্ছে ভালো গায়ক, হ্যাঁ, নজরুলের 2টা গান গেয়েছিল। দেখেন এই সুমনটা সাবজেক্ট, একটা বাক্যের ভিতরে আমার অনেক ইনফরমেশন থাকে, এগুলো বুঝতে হয়। এই প্রেজেন্টেডটা মেইন ভার্ব, এরপর 2 songs অফ নজরুল এটা আমার অবজেক্ট। কি বললাম বলেন তো, এই বাক্যটার মেইন পার্ট কিন্তু সুমন প্রেজেন্টেড 2 songs অফ নজরুল, সুমন নজরুলের 2টা গান গেয়েছিল। বাট এই যে ভিতরে একটা পার্ট আপনি দেখছেন, হু ইজ আ গুড সিঙ্গার, এটাকে কি বলা হয় জানেন? অ্যাপোজিটিভ। সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা ক্লজ এসে অতিরিক্ত ইনফরমেশন দেয়। যেমন আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস গট নোবেল প্রাইজ, ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল। এখন এই জায়গাটাতে আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে আমি যদি বলি হু ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, তারপর বললাম গট নোবেল প্রাইজ। এই যে হু ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, ওই যে সাবজেক্ট সম্পর্কে একটা ক্লজ তৈরি করে ইনফরমেশন দিচ্ছে, এটাকে অ্যাপোজিটিভ বলে। এটা রাইটিং এ আছে, আমি আপনাদের দেখাবো। বা সাসপেনশন এটা কিভাবে হয় আমি দেখাবো। We started for home at 5 p.m. after taking our tea. চা খাওয়ার পর আমরা 5টার দিকে বাসায় ফিরেছিলাম। We enjoyed the picnic most and it was really a memorable day for me. আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি একটা স্মরণীয় দিন ছিল। তাহলে এই যে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আপনারা দেখলেন, we started, we enjoyed, we took, we faced, we arranged, we helped, we dug, we reached, we got out, we hired, we finished। সাবজেক্ট আর ভার্বের উপর ফোকাস করেন। ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। এটা যদি কেউ বুঝতে পারে প্রেজেন্টেশন দেওয়া সহজ। এবার দেখেন আপনি এটা 2বার 3বার পড়বেন, পড়ে যেটা বলছি গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া নিজের মতো করে কিভাবে আপনি স্পিকিং করবেন। কোশ্চেন ধরেন, দেখেন বলছে হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, তাহলে সাবজেক্টটা কি? আই। সাবজেক্টটা কি? ডিড ইউ গো, তাহলে এটা আই হবে, আই। এবার ভার্ব কি? আই ওয়েন্ট, ভার্ব কি? আই, জাস্ট ওয়েট এ মিনিট, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। আই ওয়েন্ট অন আ পিকনিক। এবার টাইমকে মেনশন করবেন, কবে গিয়েছিলেন। আমি যদি বলি যে লাস্ট মান্থ, আপনি বলতে পারেন 2 years এগো, 2 বছর আগে। আপনি বলতে পারেন 5 years এগো, আপনি বলতে পারেন অন স্যাটারডে, অন 17 জুন, একটা টাইমে মেনশন করতে পারেন। বা আমি বললাম ইন 2020, হ্যাঁ, মাসে, সাল বা মাসের আগে ইন প্রিপোজিশন বসে, ডে অর ডেট, বার বা তারিখের আগে অন বসে। সো আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, আমি একটা পিকনিকে গিয়েছিলাম গত মাসে। তো আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার শেষ। এবার বলছে হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। আবার একটা সাবজেক্ট নেন আই, একটা ভার্ব নেন ওয়েন্ট, আই ওয়েন্ট। এবার প্লেসের নাম, যে কোনো একটা জায়গায়, যে কোনো দিকে যাওয়া আসা বোঝাতে
টু প্রেপোজিশন বসে, মনে রাখবেন। আপনি বলেন তাহলে আই ওয়েন্ট টু দ্য, আই ক্যান সে দ্যাট সুন্দরবন, আমি সুন্দরবনে গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দ্য রাঙামাটি। আপনি যে কোনো একটা প্লেসের মেনশন করেন। এবার হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেখানে যাওয়ার পর আপনি কি করেছিলেন। আচ্ছা, এখানে আপনি একটু ডিটেলস অ্যান্সার দেন যে আই, আপনি কার সাথে গেছিলেন সেটাও একটু লেখেন। যে আই, একা একা তো আর পিকনিক করা যায় না, যায়, তখন অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, অ্যাকম্প্যানিড বাই, এই ধরনের কিছু ফ্রেজাল ওয়ার্ডের ব্যবহার করবেন সাথে বোঝাতে। আই অ্যালং উইথ মাই ক্লাসমেট, হ্যাঁ, আমি সাথে আমার ক্লাসমেটস। হ্যাঁ, এরপর আপনি বলতে পারেন কলিগস, আপনি বলতে পারেন ফ্যামিলি মেম্বার্স, আপনি বলতে পারেন হাজবেন্ড বা ওয়াইফ, যাই বলেন না কেন, বলার পর আপনি ভার্বটা বসান। আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস ওয়েন্ট টু দ্যাট প্লেস, আগে তো লিখেছি দিয়েছি যে সুন্দরবন, তো এই জন্য টু দ্যাট প্লেস এরকম ভাবে লিখলাম, আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম। এবার আপনি কিভাবে গিয়েছিলেন, আপনার জার্নিটা কেমন ছিল সেটাও আপনি ডিসক্রাইব করতে পারেন। যে উই গট আউট, গেটের পাস্ট ফর্ম কি, গট আউট দ্য সিটি, সিটি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আপনি কিভাবে গিয়েছিলেন আপনি সেটা বলেন। যে উই হায়ার্ড, আমরা ভাড়া করেছিলাম আ বাস, অর টু বাসেস, অর মাইক্রো বাসেস, হ্যাঁ, আ বাস, উই হায়ার আ বাস। এরপর আপনি এটা বলেন যে আপনারা কতজন ছিলেন, তাহলে উই ওয়ার, উই ওয়ার আমরা ছিলাম, উই ওয়ার 15 ইন নাম্বার, 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। আপনি যদি 100 জন থাকেন, 200 জন থাকেন, সেটা আপনি মেনশন করেন। এরপরে বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, তাহলে আপনি কি বলতে পারেন যে উই অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড, ARRANGED, একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, আবার একটা সাবজেক্ট নেন। উই কুকড, আমরা রান্না করেছিলাম, আবার একটা সাবজেক্ট নেন। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম, আবার একটা সাবজেক্ট নেন। উই এইট, হ্যাঁ, আবার একটা সাবজেক্ট নেন। উই ফিনিশ, উই ফিনিশড, আবার একটা সাবজেক্ট নেন। উই পারফর্মড, পারফর্ম, আবার একটা সাবজেক্ট নেন। এবার আপনি উই না বলে আপনি বলেন অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ মাই, অন অফ মাই ফ্রেন্ডস, এখানে যে কারো কাছে নামও আপনি মেনশন করতে পারেন। হ্যাঁ, ফর এক্সাম্পল রহিম, এরপর একটা ভার্ব দেন রিসাইট, রিসাইটেড, হ্যাঁ, অথবা আপনি এখানে বলেন আই প্রেজেন্টেড, প্রেজেন্টেড, এরপর আপনি বলেন উই এনজয়েড, উই এনজয়েড, এরপর আপনি বলেন যে ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি, মেমোরেবল ডে ফর মি। যারা স্পিকিং করতে পারেন না, যারা ইংলিশে কথা বলতে পারেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমি এখানে কিন্তু একদম ভেঙে ভেঙে সবকিছু দেখাচ্ছি, কিভাবে আপনারা কথা বলবেন, কিভাবে স্পিকিং করবেন। দেখেন আমি 16টা সেন্টেন্স এখানে লেখা হয়ে গেছে আমার, 16টা, কয়টা, 16টা সেন্টেন্স মানে কি, এটা কিন্তু অনেক বড় একটা প্রেজেন্টেশন। তাহলে এবার আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, নিজের ইনফরমেশন গুলো কি বসাতে পারবেন না। অলওয়েজ ইউ হ্যাভ টু ফোকাস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এটাতে আগে ফোকাস করেন। হ্যাঁ, তারপর আপনি প্রেপোজিশন নিয়ে আসেন, ফ্রেজ নিয়ে আসেন, ক্লজ নিয়ে আসেন, সেটা আলাদা কথা। সো ইউ ক্যান সে দ্যাট আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই along with my classmate went to that place, and in the very early morning you can say that I didn't write here, কিন্তু আমি এখানে লিখিনি কিন্তু এটা, I didn't write here. So you can say in the very early morning we got out the city, we hired a bus earlier, and we were 15 in numbers. We all were enjoying in the bus, and we all were singing songs. You can say that. After that, we arranged some equipment for cooking. You can say আমরা কিছু সংগ্রহ করেছিলাম রান্নার জন্য। We cooked, আমরা রান্না করেছিলাম। কি রান্না করেছিলেন আপনি বলতে পারেন উই কুকড রোস্ট বিফ, বিরিয়ানি, স্যালাড, এক্সেট্রা। আফটার দ্যাট উই ফেল্ট ভেরি হাংরি, দেন উই এইট আওয়ার ফেস্ট, অর উই এইট আওয়ার লাঞ্চ। হ্যাঁ, আপনি এইভাবে কথাটা শেষ করতে পারেন। হ্যাঁ, উই এইট, আমরা খেয়েছিলাম, বা আহ, যে আইটেম গুলো খেয়েছিলেন সেগুলোর নামও আপনি মেনশন করতে পারেন। উই ফিনিশড আওয়ার ফেস্ট, ফেস্ট মানে ভোজন, আমরা আমাদের ভোজনটা খাওয়াটা শেষ করেছিলাম। একটা টাইমের মেনশন করেন, অ্যাট 2 p.m. অর অ্যাট 3 p.m., অ্যাট 5 p.m. এরপর আফটার কমপ্লিটিং, আর আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং আওয়ার ফেস্ট
উই পারফর্মড সাম কালচারাল অ্যাক্টিভিটিস। এখানে আমরা কি বলতে পারি, একটা জায়গায় পিকনিকে গেলে, কেউ পিকনিকের আয়োজন করলে সেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তাহলে আপনি সেটাকে আপনি এখানে বসান। উই পারফর্ম, দেখেন আমি প্রিভিয়াস ক্লাসগুলোতেও বলছি, সাবজেক্ট আর ভার্ব আপনি যদি পাশাপাশি বসাতে পারেন, এক্সটেনশন বা বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আপনি এখানে একবার এই জায়গাটাকে ইমাজিন করে দেখেন, আপনি আপনার কাছে কথা বলাটা কত সহজ হয়ে যায় আপনি বুঝতে পারবেন। সো we performed some cultural activities. One of my friends, Rohim, recited, you can say, a poem of Kazi Nazrul Islam, recited a poem of Jivanananda Das. I presented a song, or you can say that I also presented a joke. Any kinds of things that you can share, you can put here. Then we enjoyed the picnic a lot, and it was a very memorable day for me. এছাড়া আরো যদি কোনো অ্যাক্টিভিটিস আপনার থাকে, আপনি উই বসান, আই বসান, আপনার যে বন্ধু যে কাজটা করেছিল তার নাম বসান, বসানোর পর যে কাজটা হয়েছিল অর্থাৎ অ্যাক্টিভিটিস, যে ভার্ব, যে কাজ, সেটাকে আপনি সাবজেক্টের পরে বসান। এবং এইটা আপনাকে মেনটেন করতে হবে। আমি স্পিকিং করছি, আমার ইনস্ট্রাক্টরের সামনে, টিচারের সামনে কথা বলছি, আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। অর্থাৎ আমি যখন এখানে ভার্ব ব্যবহার করব, আমাকে কিন্তু এইট বলতে হবে, ফিনিশড বলতে হবে, পারফর্ম বলতে হবে। শুধু পারফর্ম বললে হবে না, ফিল বললে হবে না, কুক বললে হবে না, উইল কুক বললে, ইজ কুক বললে, ইজ কুকিং বললে হবে না। ভার্ব ঠিক রাখতে হবে। কারণ এই ভার্ব ঠিক রাখবেন কিভাবে, ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে আ পিকনিক দ্যাট ইউ হ্যাভ এনজয়েড অর দ্যাট ইউ এনজয়েড। সো আপনাকে অলওয়েজ পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে, যেহেতু আপনি অতীতের কোনো কথা শেয়ার করছেন। এই ভার্বের পাস্ট ফর্মটা এটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, আপনার সম্পূর্ণ প্রেজেন্টেশন ভুল। এই যে ভেঙে ভেঙে দেখাচ্ছি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে দেখাচ্ছি, এরপর প্যাসেজ অ্যানালাইসিস করে দেখাচ্ছি, এটার মেইন রিজন কি, আমরা স্পিকিং অনেকেই করতে পারি, বাট আমাদের কিন্তু প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হয়। বাট আপনি যদি আমার এই মেথড, আমার এই স্ট্র্যাটেজি বা এই ওয়েটা ফলো করে আপনি স্পিকিং করেন, নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করে করেন, তাহলে সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি একদমই থাকে না, একদমই থাকে না। 100% গ্রামার কারেক্ট রেখে আপনি প্রফেশনালি ইংলিশে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন। এখন এইখানে যে টপিকটা, পিকনিক আই এনজয়েড, সব টপিক পাস্ট টেন্স রিলেটেড হবে না। আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, কুড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান উই কিপ আওয়ার গুড হেলথ, আপনি কি বলতে পারবেন কিভাবে আমরা আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি? এর জন্য কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, যে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য আমার এই কাজটা করতে হবে, ওটা করা উচিত, এটা করতে হবে, তখন মডেল, সেমি মডেল চলে আসে। অর্থাৎ এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়, কখনো পাস্ট টেন্স হচ্ছে, কখনো প্রেজেন্ট হচ্ছে, কখনো মডেল, সেমি মডেল দিয়ে হচ্ছে, সেটা আমাকে আগে ধরতে হবে। এটা যেমন পাস্ট টেন্স রিলেটেড টপিক, কারণ আমার অতীতের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে হচ্ছে, তার মানে আমি সাবজেক্টের পর যে ভার্বটা ব্যবহার করব, এই ভার্বটা যেন আমি পাস্ট ফর্মে রাখি, এইটা আমাকে খেয়াল রেখে করতে হবে। আর এই সাবজেক্ট আর ভার্ব, এই যেভাবে আমি লিখছি, এটা যদি আপনি বসাতে পারেন, এক্সটেনশন অটোমেটিক্যালি চলে আসবে। তারপর কি করবেন, তারপর আপনি কিছু প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার করবেন। যেমন বলছে উই হায়ার্ড আ বাস, এই যে জায়গাটা, এরপরেই আমি বলছি যে উই ওয়ার 15 ইন নাম্বার। এখন এর ভিতরে আপনি একটা ফ্রেজ নিয়ে আসেন, 5 আর 6 নাম্বার সেন্টেন্সের ভিতর, যে উই হায়ার্ড আ বাস, এরপর আপনি এইভাবে একটু কথাটা বলেন যে আফটার হায়ারিং আ বাস, আফটার হায়ারিং আ বাস উই ওয়ার 15 ইন নাম্বারস অ্যান্ড উই গট ইন টু দ্য বাস। দেখছেন? এরপর কি, এরপর কি, we arranged, we arranged, you can say, onion, garlic and other spices for cooking। এরকম একটা অবজেক্ট আপনি নিয়ে আসলেন, কি বললাম বলেন তো, 7 নম্বর বাক্য, উই অ্যারেঞ্জড অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস ফর কুকিং। আফটার অ্যারেঞ্জিং দোজ থিংস, এই যে কথাটা আমি বললাম না, আফটার অ্যারেঞ্জিং দোজ থিংস উই কুকড রোস্ট, বিরিয়ানি, স্যালাড এক্সেট্রা। ওই যে 7 আর 8-এর ভিতর দেখছেন আমি যে একটা ফ্রেজ নিয়ে আসলাম, আফটার অ্যারেঞ্জিং, এইগুলো যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা অনেক স্ট্যান্ডার্ড মানের হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? ইংলিশে প্রফেশনালি স্পিকিং করার ওয়েটা কি, টপিক অ্যানালাইসিস করতে পারলে আমরা ভোকাবুলারি, রিডিং, রাইটিং, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা কোশ্চেন ধরে নিজের মতো করে অ্যান্সারটা প্রেজেন্ট করব, স্পিকিংটাকেও ডেভেলপ করতে পারি। কেউ কি বুঝতে পারছেন? এবং আমাকে ফোকাস রাখতে হবে সাবজেক্ট আর ভার্বে। আমরা যারা কথা বলি, কথা বলতে পারি না, আমাদের যাদের ভুল যায়, ভুলটা কোথায় যায়, ভার্বের জায়গায়। বুঝতে পারছেন? আমরা ভার্বকে সঠিক ফর্মে ব্যবহার করতে পারি না। তো সেটা যখন সবার আগে বুঝে নিচ্ছি, তখন কিন্তু প্রেজেন্টেশনে গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি 0%। কেউ কি কোনো কিছু বুঝতে পারলেন আমি কি দেখালাম বা এতক্ষণ ধরে কি বললাম, কি শেখালাম? Yes, হ্যাঁ, sir. বোঝা যায়? Yes, yes, sir. এইভাবে,
এটাকে নিতে হবে। এইভাবে আপনাকে স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে। এবং দেখেন, আমি আমার স্টুডেন্টদের কিভাবে করিয়ে থাকি, আমি এটা এটা তো আপনারা দিবেন, ইংলিশে কথা বলবেন, এখানে আপনার ভুল হলে আমি আবার ধরাই দিব। হ্যাঁ, এইগুলো আমি আমার পেইড কোর্সে কিন্তু 1 মাস 1.5 মাস পরে গিয়ে নেই, অর্থাৎ বেসিক গ্রামার বা ফাংশন গুলো সবকিছু বোঝানোর পর আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, আপনি যদি ইংলিশ এক্সপার্টলি কথা বলতে পারেন, তখনই আমি এই প্রেজেন্টেশন গুলো নিই। এটা কিন্তু একদম শুরুতে নেই না, যেটা আপনাদের এখন দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা টপিক। কিন্তু আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, আমি এটা দেখাচ্ছি, হয়তো একদিনে আপনি বুঝবেন না, বাট আপনি যদি অ্যাটলিস্ট 10টা টপিক টপিক এইভাবে রিডিং অ্যানালাইসিস করে নিজের মতো প্রেজেন্টেশন তৈরি করে 10টা টপিকের উপর আপনি অ্যান্সার দেন, প্রেজেন্টেশন দেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না আপনি কখন ইংলিশ এক্সপার্ট হয়ে গেছেন, কখন ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আমরা অনেকেই ভাবি যে আমি পারি না, আমি পারি না। আপনি পারেন না, জাস্ট প্র্যাকটিস করেন না। এই প্র্যাকটিসটা আমরা কারেক্ট ওয়েতে করি না, যেটা আমাদের করতে হবে। এখন দেখেন, আপনি যদি বলেন যে আমি মোটামুটি টেন্স জানি, কিন্তু এই যে আপনি কি রিডিং প্যাসেজ পড়ালেন বা দেখালেন, এ তো আমার ব্রেনে ঢুকতেছে না, আসতেছে না, আমি পারতেছি না, তাদের জন্য আমি আরো একটা জায়গা রাখি। কি জানেন? কনভারসেশন প্র্যাকটিস করেন। দেখেন, এই সেম টপিকের উপর দেখেন এটা কিভাবে তৈরি করা, কিভাবে অর্গানাইজ করা আমার এখানে। এই সেম টপিকের উপর আপনাকে একটা কনভারসেশন অ্যানালাইসিস করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার ওই প্রেজেন্টেশন দেওয়াটা তখন অনেক বেশি সহজ হয়ে যাবে। কেমন সেটা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে রাজু এবং মিনা, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজু বলছে মিনাকে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? রাজু মিনাকে কি বলছে? তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তখন দেখেন, এই যে সেন্টেন্সটা সে বললো, এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করেন। আগে আপনাকে টেন্স ধরতে হবে, যেহেতু করেছিলে তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে আপনি কিভাবে এটাকে ইংলিশে বলতে পারেন? যে ডিড ইউ, কি বলতে পারেন? আমি একটু এটা ফর্মটা চেঞ্জ করি, জাস্ট ওয়েট আ মিনিট। হ্যাঁ, এটা বাংলা আসতেছে, জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, হয়েছে। দেখেন, আমি যদি বলি ডিড ইউ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অ্যারেঞ্জ, যখন আপনি কোশ্চেন করবেন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? ডিড ইউ অ্যারেঞ্জ দ্য পিকনিক লাস্ট মান্থ? তাহলে এটার অর্থ কি? তোমরা কি গত মাসে পিকনিকের আয়োজন করেছিলে? এখন আমি আপনাদের একটা কথা বলছিলাম আপনাদের ফোর্থ ফ্রি ক্লাসে, কারো মনে আছে কিনা যারা লাস্ট পর্যন্ত ছিলেন, যে আমরা যখন এই কনভারসেশন গুলো সলভ করব, আমরা যখন এই ধরনের ট্রান্সলেশন গুলো শিখবো, আমরা কম্পেয়ার করে করে শিখবো। আমরা শুধু এটাতেই রেখে দিব না। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আমরা যদি টেন্সের চেঞ্জ করি, আপনি কি সেন্টেন্স বলতে পারবেন, কোশ্চেন বলতে পারবেন? এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। আমি যদি আপনাকে বলি যে তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, এটা ইংলিশে কি হবে? তখন আমাকে বলতে হবে, ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? আমি যদি বলি তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে, ইংলিশ কি হবে? ট্রান্সফর্ম করা শেখেন। তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি এই মাসে পিকনিকের আয়োজন করতেছো? তোমরা কি এই মাসে পিকনিকের আয়োজন করতেছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? আর ইউ অ্যারেঞ্জিং, আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? তোমরা কি গত মাসে পিকনিকের আয়োজন করতেছিলে? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছিলে গত মাসে? ওয়ার ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক লাস্ট মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক রিসেন্টলি? তোমরা কি সম্প্রতি একটা পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক রিসেন্টলি? হ্যাভ ইউ অ্যারেঞ্জড, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কয়টা টেন্স বললাম? 7টা টেন্স বললাম, একটা থেকে কোশ্চেন তৈরি করলাম। এই 7টি হচ্ছে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, যেগুলো আমরা আমাদের স্পিকিং এ বা কনভারসেশনে অ্যাপ্লাই করি। এগুলো আমাদের করতে হবে, কম্পেয়ার করতে হবে। কেউ কি বুঝতে পারছেন এই কথাটা আমি কি বললাম? আমি কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এইভাবেই পড়াই, এই কম্পেয়ার করে পড়াই। Yes, বোঝা গেল? এটা করতে পারলে yes, sir. দ্রুত ডেভেলপ করা যায় ল্যাঙ্গুয়েজ। এটা আপনি ইউটিউবে হাজার টিচারের ক্লাস দেখেন, এইভাবে আপনাকে কেউ দেখাবে না। এ তো আপনারা ফ্রিতে করে যাচ্ছেন। আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্স করেন, যে কথাটা আমি আগেও বারবার বলছি, আপনার সেই পেইড ক্লাসগুলোর সাথে আপনি আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন, কারণ আমি সেইভাবেই অনেক পরিশ্রম করে আমার ভিতর থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। স্টুডেন্টসদের কি লাগবে সেই নিডসটা বুঝে আমি শেখাই।
এইটা না ধরতে পারলে কিন্তু হয় না, যে আমি কেন পারি না, কেন পারতেছি না, কোন জায়গাটাতে সমস্যা, আমি এই টাইমের চেঞ্জ করতে পারছি না, আমি ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে পারছি, সেটা আমাকে নিতে হবে, গতানুগতিক দ্বারা গেলে তো হবে না। মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এটার ইংলিশ কি হতে পারে? এটা বাংলা ফন্ট, তো আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা বলতে পারি, দেখেন আমি, তাহলে কি হবে? আই। এইবার ভেবে দেখেন, এইটা কিন্তু আমি প্রেজেন্টেশনে লিখছিলাম, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এইবার দেখেন বলছে যে সিলেট ভ্রমণে গিয়েছিলাম, এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে ভ্রমণ, একটা হচ্ছে যাওয়া। মনে রাখবেন, লাস্টে বাংলা বাক্যের লাস্টের ওয়ার্ডটাই মূলত মেইন ভার্ব হয়। ঠিক আছে? তাহলে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। এবার ওই ভ্রমণে ওটা ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, ওয়েন্ট টু ভিজিট। ওয়েন্ট টু ভিজিট, তাহলে ভার্বের জায়গাটা কি হবে? আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট। ওয়েন্ট টু ভিজিট সিলেট। এবার কি বলছে? এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। অ্যান্ড উই, একটা এক্সট্রা সাবজেক্ট নিতে হবে, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক, আ পিকনিক দেয়ার। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো? আই along with my family members went to visit Sylhet and we arranged a picnic there. Okay, so in this way you have to do it. এবার বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে কোশ্চেন, কোশ্চেন করা শিখতে হবে। আমরা কিন্তু কোশ্চেন করতে পারি না, ভেবে দেখেন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যানট মেক কোশ্চেন। সো ডিড ইউ, কোশ্চেন তৈরি করতে গেলে ডিড এর ব্যবহার হবে, পাস্ট টেন্স যেহেতু, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসবে। বাট এইটারই যখন আপনি অ্যান্সার করবেন, আর ডিড ইউ না, ডিড ইউ গো হবে না, তখন কিন্তু ওয়েন্ট হয়, আই ওয়েন্ট। সো ডিড ইউ গো দেয়ার বাই বাস? বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ওই যে আমি লিখছিলাম না এখানে, উই হায়ার্ড আ মাইক্রো বাস, উই হায়ার্ড আ বাস। তো বলছে ডিড ইউ গো দেয়ার বাই বাস। তাহলে এইটাকে আপনি ওই 7টা টেন্সে চেঞ্জ করতে পারবেন, পরেরটাতে আমরা পরে আসবো, বাট এইটাকে চেঞ্জ করেন তো। আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, কি হবে? ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? আমি বাংলায় একটা কথা ভাবলে যে টাইমে ভাবতেছি ইনস্ট্যান্টলি যেন সেই টাইমে আমি ইংলিশে বলতে পারি। এইটা যে পারে সে ইংলিশ এক্সপার্ট, এইখানে যার বেঁধেছে সেই পারে না। এইটাই স্পোকেন ইংলিশের বাইরে আর কিছু না, এটাকে আপনি ডেভেলপ করতে হবে। তোমরা কি বাসে যাচ্ছ? তোমরা কি সেখানে বাসে যাইতেছো? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? একজন মনে করেন পৌঁছায় গেছে, তো আমি বলছি তোমরা কিভাবে গিয়েছো, ইংলিশ কি? হাউ হ্যাভ ইউ গন দেয়ার? বলেন তো কি বললাম? তোমরা কিভাবে গিয়েছো? হাউ হ্যাভ ইউ গন দেয়ার? তোমরা সেখানে কিভাবে গিয়েছো? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? গিয়েছো, করেছো, থেকেছো, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তোমরা কি বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ক্লিয়ার? তাহলে ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাও? ডিড ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি বাসে গিয়েছিলে? উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাবে? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাচ্ছ? ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাচ্ছিলে? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? তোমরা কি বাসে গিয়েছো? Practice, you have to practice a lot. Without practicing you will not be able to expert and fluent in English. আপনি যতই দুর্বল থাকেন, আপনি ইলিটারেট হন, আপনি একজন ফার্মার হন, আপনার যদি স্বপ্ন থাকে, ডিজায়ার থাকে, ড্রিম থাকে যে আমি ইংলিশে কথা বলবো, আমি ইংলিশ শিখতে চাই, আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, আমি নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে প্রেজেন্ট করতে চাই, আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, সেলফ কনফিডেন্টের জন্য, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে বলছি আপনি পারবেন। আমরা পারি না, আমরা সঠিক ওয়ে ফলো করে প্র্যাকটিস করি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই সহজ, প্র্যাকটিস না করতে পারার কারণে আমরা পারি না। আমার কাছে ভর্তি হয়েছে সেদিন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। কি বলে জানেন? স্যার, আমি এই পজিশনে আছি, আমি আমার ছদ্মনাম ব্যবহার করে ক্লাস করব। কেন? আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না সবার সামনে, আমি এরকম একটা ভালো জায়গায় আছি, বাট আমার পরিচয় দিতে গেলে লজ্জা লাগে, আমার বিদেশে অনেক লোকের সাথে কমিউনিকেট করতে হয়, বাট আমি পারি না, আমি আমার কলিগসদের সামনে নিজেকে খুবই ছোট লাগে, আমি কনফিডেন্ট পাই না। হি ইজ আ বিসিএস ক্যাডার, বাট হি ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সে নিজের পরিচয় না যে ছদ্মনাম ব্যবহার করে আমার অনলাইন কোর্সে ভর্তি হয়েছে।
সে বলছে আমার নাম এই, কিন্তু আপনি যখন প্রেজেন্টেশন নিবেন, স্পিকিং নিবেন, আমার নামটা দয়া করে ব্যবহার করবেন না, আমার এই নামে আপনি ডাকবেন। সে সেভাবে সব সেট করে রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা ভালো পজিশনে গিয়েও নিজের ভিতরে একটা কনফিডেন্ট আমি পাচ্ছি না, একটা এলিট এনভায়রনমেন্টে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি না, শুধুমাত্র ইংলিশের ল্যাক থাকার কারণে। বাট এটা তো কঠিন না, আমরা পারি না কেন? আমরা কোনোদিন চর্চা করিনি তাই আমরা পারি না। আমাদের চর্চাটা করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, যেটা গতানুগতিক ধারায় বসে থাকতে হবে না। আমরা টেন্স শিখি, ওই টেন্সের থেকে এই যে টেন্স আপনাকে আমি শেখাচ্ছি এটা বেশি ইফেক্টিভ না? ভেবে দেখেন তো, এটাই ইফেক্টিভ। তাহলে বলছে না, আমরা বাসে যাইনি, তাহলে এই ইংলিশটা কি হবে? না, আমরা বাসে যাইনি। দেখি আমি একটু, আগামী পরশুদিন থেকেই পেইড কোর্স শুরু হবে, যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনি এখান থেকে কি পাচ্ছেন এই কোর্সটা থেকে। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন, আমি সেভাবেই শিখাই। আপনারা তো দেখছেন যারা ফ্রি ক্লাস করছেন, আমার তো কোনো অংশটা বিজ্ঞাপন দেখে আর ভর্তি হচ্ছেন না। আজকে 39 জন ভর্তি হয়েছেন, বিজ্ঞাপন দেখে হয়েছেন? আমার ক্লাস দেখেই তো হয়েছেন, তাই না? সো বলছে, কি বলছে? আই, বা এখানে কি আমরা, তাহলে উই হবে, সরি। কি বলছে? আমার সব থেকে বড় কনফিডেন্টের জায়গা, আমার সব থেকে বড় যে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে আমি গ্রামার যতটা ভালো জানি, আমি স্পিকিং ততটাই জানি। এবং আমি যাদেরকে পড়াই বা শেখাই, একটা জায়গায় থাকি না, গ্রামারটা শেখায় বসে থাকি না, সেটা প্র্যাকটিক্যালি আমি ডেভেলপ করে দিই, যেটা কিন্তু সবাই দিতে পারে না। এই যে আপনাদের যে প্রেজেন্টেশনটা দেখালাম, এই যে মানে প্যাসেজটা সলভ করলাম, অনেক ইংলিশ টিচার আছে, প্যাসেজ সবাই পড়তে পারবে, বাংলা অর্থ সবাই বলতে পারবে, সলভ করতে পারবে, বাট আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা কি সবার থাকে? সেটা কি সবার সেম হয়? ভেবে দেখেন তো। আমি আপনাদের এই যে জায়গাগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু অনেকটা হার্ড। এটা করাতে গেলে আমার ব্রেনে কিন্তু প্রেশার পড়ে, কারণ এগুলো আমার নিজে থেকে তৈরি করতে হচ্ছে, নিজে থেকে ভাবতে হচ্ছে। কিন্তু আমার যদি কোনো তৈরি করা টপিক থাকতো, আমার যদি একটা স্ট্রাকচার আমি পড়ালাম, যে এই দেখেন সাবজেক্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করা যায়, আমি একটা করলাম, আপনারা বাকিগুলো করেন। মুখস্থ করা যদি কোনো টপিক থাকতো, গতানুগতিক ধারায় আমি পড়ায় যেতাম, আমার কোনো কষ্ট হতো না। বাট এগুলো তো আমার ক্রিয়েটিভ ওয়েতে করতে হচ্ছে, আমাকে এখন এখানে লিখতে হচ্ছে, আমাকে আবার আপনাদের সাথে কথা বলতে হচ্ছে, আবার আমাকে এই বোর্ডে ফোকাস করতে হচ্ছে, কতগুলো কাজ একসাথে আমার করতে হচ্ছে কিন্তু, যেটা অনেকটা প্রেশার ক্রিয়েট করে। বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের যে ফোর্থ ফ্রি ক্লাস নিয়েছিলাম, মডেল সেমি মডেল মনে আছে? আমি এই যে প্রেজেন্টেশন স্লাইড ছিল, জাস্ট আমি ক্লিক করতেছিলাম, স্লাইড আসতেছিল, আমি বলতেছিলাম যে সাবজেক্ট প্লাস শুড প্লাস বি অন, সাবজেক্ট প্লাস ক্যান বি, সাবজেক্ট প্লাস কুড বি, ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা দেখা যাচ্ছে, আমি বলতেছি, আপনি দেখতেছেন, ইজিলি হয়ে যাচ্ছে, আমার কিন্তু ব্রেনে প্রেশার পড়ে না। কিন্তু এই যে জিনিসটা আমি এখন করাচ্ছি আপনাকে, এটা কিন্তু একটা টিচারের কাছে অনেকটা হার্ড। আমি পারলেও এটা করতে কিন্তু আমার কষ্ট হচ্ছে। ভেবে দেখেন আপনি, আপনি তো শুধু শুনতেছেন, আমার তো এখানে লিখতে হচ্ছে। আমার তো আপনারা কিভাবে ক্লাস করছেন বা শুনতে পারছেন কিনা সেখানে ফোকাস করতে হচ্ছে। আমার আবার এই 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 জায়গায় সেন্টেন্স গুলো ঠিকভাবে আমি লিখতেছি কিনা সেখানে ফোকাস করতে হচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো দেখেন, আমরা বাসে যাইনি, তাহলে ইংলিশে কি হবে? উই ডিডেন্ট, উই ডিডেন্ট গো দেয়ার, উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। তাহলে বলেন তো এবার এটাকে আপনি টেন্সে চেঞ্জ করেন। আমরা বাসে যাই না, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে না, উই ডোন্ট গো দেয়ার বাই বাস। আমরা বাসে যাব না, উই ওন্ট গো দেয়ার বাই বাস। ওন্ট মানে উইল নট। আমরা বাসে যাচ্ছি না, উই আর নট গোয়িং দেয়ার বাই বাস। উই আর নট গোয়িং দেয়ার বাই বাস, আমরা বাসে যাচ্ছিলাম না, উই ওয়ার নট গোয়িং দেয়ার বাই বাস। আমরা বাসে যাইনি মানে এই ডিডেন্ট গো আপনার প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভও সেম মিনিং দেয়, উই হ্যাভ নট গন দেয়ার বাই বাস, যার বাংলা অর্থ আমরা বাসে যাইনি। উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, এটার বাংলা অর্থ আমরা বাসে যাইনি। মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ একই হয়। এটাও থার্ড ক্লাসের লাস্টের দিকে ইন ডিটেলস আমি বলছিলাম, যে ফ্রি ক্লাসগুলো আমি নিয়েছি আপনাদের, এই ক্লাসগুলোকে যদি আমি আলাদা আলাদা ভাবে পার্ট করি, 15টা ক্লাসে এটাকে কনভার্ট করা যায়, 15টা ক্লাসে। যেটা আমি আপনাদের একসাথে নিয়েছি এই কারণে, আপনারা ফ্রি ক্লাস করছেন, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, বাট এই ভাষার ভিতরে কি আছে জেনে যান, দেখে যান, যাতে করে পরবর্তীতে নিজের মতো করে ডেভেলপ করতে পারেন। আপনি একটা পেইড কোর্স করেন আর আমার এই 7টা ফ্রি ক্লাস করে যান, যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন এখানে কি পাবেন আপনি। তো উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে ইংলিশ কি হবে? উই ওয়েন্ট, উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা। ফ্রম হবে, হ্যাঁ, ঢাকা, বাই ট্রেন। তাহলে বলেন তো কি বললাম? উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল।
সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। সেন্টেন্সটা কেমন হবে আমি আর লিখতেছি না। সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। বলছে পিকনিকের কি ধরনের খাবারের আয়োজন করেছিলে, তাহলে এটা ইংলিশ কি হবে? হোয়াট কাইন্ড অফ ফুড। দেখছেন আমি লেখা যায় না। ইংলিশে এরকম হবে যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক। বলেন তো কি বললাম? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ in the picnic? What kinds of food did you arrange in the picnic? পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? বলছে আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে সাবজেক্ট কি? আমরা। তাহলে কি হবে? উই। ভার্ব কি? রান্না করা, কুক। তাহলে উই কুকড পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বিসাইডস, এছাড়াও ইংরেজি কি? বিসাইডস। উই অ্যারেঞ্জড, উই সাবজেক্ট কে? উই। ভার্ব কি? ARRANGD। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। বলেন তো কি বললাম? উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। তাহলে আমরা রান্না করেছিলাম, উই কুক। আমরা রান্না করি, উই কুক। আমরা রান্না করব, উই উইল কুক। আমরা রান্না করছি, করিতেছি, উই আর কুকিং। আমরা রান্না করিতেছিলাম, উই ওয়ার কুকিং। আমরা রান্না করতে থাকবো, উই উইল বি কুকিং। আমরা রান্না করেছি, উই হ্যাভ কুকড। আমরা করেছিলাম, উই কুকড। আমরা রান্না করেছি, উই হ্যাভ কুকড। হ্যাঁ। বিসাইডস উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? What kinds of cultural program did you arrange there? What kinds of cultural program did you arrange there? বলছে আমার এক ভাই নজরুলের কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটি গান গেয়েছিলাম। ইউ ক্যান সে দ্যাট ওয়ান অফ মাই ব্রাদার্স recited a poem of Kazi Nazrul Islam and I also sang a song. I also sing মানে গাওয়া, এর past form SANG. I also sang a song. কি বললাম বলেন তো? I also sang, ভার্ব, ভার্ব বোঝেন। সং মানে গান, এটা হচ্ছে নাউন। আর স্যাং এটা হচ্ছে সিং এর past form গাওয়া, অর্থাৎ আমি গেয়েছিলাম। I also sang a song। বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? When did you return home? বলেন তো কি হবে? কি বললাম? তোমরা কখন বাড়ি ফিরেছিলে, কি হবে? লিখতে গেলে অনেক লেট হয়ে যায়। ওয়েন ডিড ইউ আর কি, কাম ব্যাকও বলতে পারেন অথবা রিটার্ন বলতে পারেন। ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফিরেছিলে। তাহলে আমি যদি বলি তোমরা প্রতিদিন কখন কাজ থেকে বাড়ি ফেরো? ওয়েন ডু ইউ রিটার্ন হোম ফ্রম ওয়ার্ক? ওয়েন ডু ইউ রিটার্ন। তোমরা আজ কখন বাড়ি ফিরবে? ওয়েন উইল ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছো? ওয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছিলে? ওয়েন ওয়ার ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। তাহলে উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং। উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে ঢাকাতে দেখা করবে? উইল ইউ মিট মি ইন ঢাকা টুমোরো? অফকোর্স, প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? নো, দ্যার ইজ নো ইম্পর্টেন্ট টাস্ক, বাট আই উড লাইক টু গো ফর শপিং উইথ ইউ। তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই। ইউ ক্যান সে আই উড লাইক টু গো ফর শপিং উইথ ইউ। তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? উইল ইউ গো উইথ মি? ইয়েস আই উইল গো, বাট আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আই এম সাপোজ টু, এটা হচ্ছে সেমি মডেলের সেন্টেন্স। আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। মাই ব্রাদার উইল কাম ফ্রম অ্যাব্রোড টুমোরো। মাই ব্রাদার উইল কাম ফ্রম আমেরিকা টুমোরো। ওকে, ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই উইল ওয়েট ফর ইউ। সো এই যে বাংলা দেখলাম, ইনস্ট্যান্টলি ইংলিশে বললাম, এই বলাটা আপনাকে করতে হবে, আপনাকে শিখতে হবে। এটা কঠিন না। আপনি 8 থেকে 10টা কনভারসেশন এইভাবে সলভ করেন, আপনি অবশ্যই পারবেন। তাহলে আমি কি দেখালাম আপনারা কি এখন ইমাজিন করতে পারছেন বা কেউ বুঝতে পারেন? আমি কিন্তু প্রথমে দেখিয়েছি যে আপনি কিভাবে স্পিকিং করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন। এখন ভাবেন টপিকটা কি ছিল, আর পিকনিক আই এনজয়। এবার আমি কি বলছি, এটা আপনি কিভাবে দিবেন আমি এখানে বলে দিচ্ছি। এর থেকে সহজ উপায় আর হয় না। তারপরেও যদি আপনি না পারেন, আপনার যদি মোটামুটি টেন্স জানা থাকে, রাইটিং এর বিষয়গুলো আপনি জানেন, আপনাকে আপনার এইটা করতে হবে। এটাও কিন্তু এই সেম টপিকের উপর। দেখেন কত সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করেছি। এটা যদি আপনি সলভ করতে পারেন, ভেবে দেখেন তো, এরপরে প্রেজেন্টেশনটা দেওয়া খুব সহজ হয়ে যায় না? সহজ হবে কি না? হবে। কেন হবে না? কেন আপনি পারবেন না? কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি শেখাতে পারলাম? বোঝাতে পারলাম?
মূলত কি করতে হবে, Yes, কি sir. আছে, Yes, yes. কিভাবে এগোতে হবে। আপনি স্পিকিং করতে পারছেন না, আপনি কনভারসেশন সলভ করেন, এবং সেটাও কিভাবে টাইমের চেঞ্জ করে করতে হবে। এটা অনেক বেনিফিটেড ওয়ে না, বলেন তো? কাজে লাগে না? ইফেক্টিভ না এগুলো মেথড গুলো যে Yes. দেখাচ্ছি? Yes, sir. এটা ইফেক্টিভ, এটা এটা ইফেক্টিভ। এটা আপনি যাই বলেন না কেন, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি বুঝতে পারবেন কতটা দ্রুত আপনার ইমপ্রুভমেন্ট আসে। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আর কিছুই না। একদিনে বোঝা যায় না। আমি এই যে দেখাচ্ছি, আপনি হয়তো অতটা নিতে পারবেন না, অতটা গুরুত্ব আপনি এটার উপর দিবেন না আমাকে, কিন্তু এটা আপনি নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন এর ইম্পর্টেন্স কতটা। তাহলে আমি আপনাদের পাস্ট টেন্স রিলেটেড একটা কনভারসেশন, একটা প্রেজেন্টেশন দেখালাম। এখন আমি আপনাদের টাইমটাকে চেঞ্জ করে একটু দেখাবো। টাইমের চেঞ্জ কেমন? এইখানে একটা টপিক আছে। এই যে টপিকটার নাম হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এবং এখানে কয়েকটা কোশ্চেন আছে। হ্যার ইউ ক্যান সি, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ? স্বাস্থ্য বলতে আপনি কি বোঝেন? হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ? একজন মানুষ কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশাল ইন স্টুডেন্ট লাইফ? হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ হ্যাভ অন আওয়ার সাউন্ড হেলথ? ডু ইউ থিঙ্ক আ সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ ইজ কন্ডিউসিভ অফ গুড হেলথ? ডিপিক্ট ইউর ওন ভিউ অন হাউ টু কিপ ইন গুড হেলথ। এটা বর্ণনা করো তোমার নিজের ভাষায়, নিজের চোখে, নিজের জায়গা থেকে, যে কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এটাকে আপনার ইংলিশে বলতে হবে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। এখন এখানে তো ওই ভিজিটেড, হায়ার্ড, গট আউট, ফেল্ট, রিটার্নড ওই ধরনের ভার্ব আসবে না। আসবে? আসবে না। টপিকের ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতে হয়, অ্যান্সার করতে হয়, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কভার করে। এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, বাট এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একবার শিখে যান, এই রিলেটেড যে কোনো প্রেজেন্টেশন আসলে সেটা কিন্তু আপনি অনেক ভালোভাবে সলভ করতে পারবেন। তো এই জন্য আমি বারবার বলছি, এটা হচ্ছে আপনাদের করতে হবে। এটা না করে কোনো উপায় নেই, এটা করতেই হবে। আবারও বলছি, করতেই হবে। কিভাবে আপনি করবেন দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে টপিকটা কি, হাউ টু কিপ ইন গুড হেলথ। আপনি যখন এই টপিকের উপর কথা বলবেন, আপনাকে বলতে হবে যে ভালো স্বাস্থ্য রাখতে গেলে কি করতে হয়। যেমন আপনি বলতে পারেন, উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই শুড ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফর কিপিং গুড হেলথ, আমাদের ঋতুভিত্তিক খাবার এবং সবজি খাওয়া উচিত ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। উই শুড বি ক্লিন অ্যান্ড ফ্রেশ, হ্যাঁ। উই শুড নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ, অন্যের কাপড় চোপড় পরিধান করা উচিত না। আপনি আরো কি বলতে পারেন, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড উইথ সোপ বিফোর হ্যাভিং এনিথিং, কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। উই শুড ওয়াশ আওয়ার বডি এভরি ডে উইথ সোপ। এইভাবে আপনি বলতে পারেন যে এই কাজগুলো করলে ভালো স্বাস্থ্য রাখা যায়। এর একটা সিম্পল অ্যান্সার আছে, আমি দেখাবো। কিন্তু দেখেন, এই যে শুড, ক্যান, হ্যাভ টু, এগুলো সব কি মডাল এবং সেমি মডাল ভার্ব না? এগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে এই প্রেজেন্টেশনটা দিতে হবে। এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আসবে না। তাহলে যে কোনো টপিকের উপর কথা বলার আগে, স্পিকিং করার আগে আমাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, আমার কোশ্চেনটা কেমন। আমি এটা দেখাচ্ছি, এবং আরেকটা কনভারসেশন আমি একটু, যেভাবে এইমাত্র একটা কনভারসেশন দেখালাম না, এইখানে টাইমের চেঞ্জ করে আরেকটা কনভারসেশন আমি দেখাবো। যদি শেখার ইচ্ছা থাকে তো থাকবেন, না হলে আপনি থাকবেন না, ইউ ক্যান গো। আপনি চলে যেতে পারেন, এটা ফ্রি ক্লাস, আপনি ভালো না লাগলে চলে যেতে পারেন, এটা কিন্তু আপনি আমাকে টাকা দিচ্ছেন না। ওকে। সো, আর তার আগে আমি বলে রাখি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসবেন, আর একটা দিন টাইম আছে, আমি বলে রাখলাম, আগামী পরশু দিন থেকে ক্লাস শুরু হবে। আগামীকাল আমি প্রেপোজিশনের উপর, ডিটেলস ইউজ অফ প্রেপোজিশন এবং রিডিং প্র্যাকটিসের উপর 7th ফ্রি লাইভ ক্লাস নিব। নেওয়ার পর পরশু দিন থেকেই কিন্তু পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান, আগামীকালকের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। আপনার এখানে আমি বলে রাখলাম, আহ গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে বেসিক গ্রামার, স্পোকেন, রিডিং, রাইটিং সবকিছুই আমি ধারাবাহিকভাবে কাভার করব। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, আরো সময় লাগে, আপনি সেটাও পাবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র, রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। কোর্সটি, আপনি স্টুডেন্ট হন, যদি 10টা থেকে 11টা আপনাদের বেশি রাত হয়ে যায়, ক্লাস টাইম 10টা থেকে 11টাই থাকবে। বাট পেইড কোর্সে আসার পর, ভর্তি হওয়ার পর, যদি আপনাদের খুব বেশি স্টুডেন্টস এর সমস্যা হয়, তাহলে আমি আধা ঘন্টা আগে নিয়ে আসবো, 9:30 থেকে 10:30। এই টাইম আমি করব, তো সেটা পরের ব্যাপার। আপনাদের সাথে যারা ভর্তি হবেন তাদের সাথে কথা বলে সেটা আমি করতে পারবো। এখন
এটা ফিক্সড, 10টা থেকে 11টা এটা থাকবে। যদি একটু সমস্যা হয়, আমি তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস দিব। ক্লাস শেষ হলেই আপনি রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন, আপনি সেটা দেখে কিন্তু কভার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনি কতটুকু বুঝলেন না বুঝলেন তার উপর অন টু অন অনেকগুলো সেশন আছে। তো যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন এটা, এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এই কোর্সটা সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, প্রফেশনাল ওয়েতে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। অর্থাৎ আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ এই রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এছাড়া আমার রবি মঙ্গল বৃহস্পতিবারও একটা ব্যাচ আছে, কিন্তু আমি বলে রাখলাম। আর শনি সোম বুধ যেটা, সেটা হচ্ছে একদম নতুন, 27 তারিখ থেকে শুরু হবে, একদম শুরু থেকে পাবেন। আর রবি মঙ্গল বৃহস্পতি যেটা, সেটা ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো প্রতিটা ক্লাস স্ক্রিন শেয়ার করেই নেওয়া হবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। ফ্রি ক্লাস যারা করছেন আমি দিচ্ছি যতটা পারতেছি, পেইড কোর্সে প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। আর একদম বেসিক থেকেই শুরু করব। এই যে আজকে যে বিষয়গুলো পড়াচ্ছি বা দেখাচ্ছি, এগুলো শুরুতেই আমি করাই না, এটা বেসিক গ্রামার, স্পোকেনের রুলস রেগুলেশন বোঝানোর পর প্র্যাকটিক্যালি ডেভেলপ করানোর জন্য আমি প্রায় 1 মাস পরে গিয়ে এই বিষয়গুলো পড়াই। তো যারা একদমই দুর্বল আছেন তারাও এটা করতে পারবেন, এতটুকু বলতে পারি। একদম নির্দ্বিধায় আপনি ভর্তি হতে পারেন, উইদাউট এনি কনফিউশন। ইউ উইল বি এবল টু এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। টোটাল 70টা ক্লাস থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, আপনার ভিত্তিটা যাতে মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। চল 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ যারা দুর্বল, ট্রান্সলেশনে যারা দুর্বল। গত ক্লাসটা যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি দেখাইছিলাম কিভাবে ট্রান্সলেশন করতে হয়, রাইটিং কিভাবে কভার করা যায়। তো এরকম 10টা ক্লাস হলে কতটা ইফেক্টিভ হবে, উই ক্যান ইমাজিন দ্যাট। আর লাস্টের যে ক্লাসগুলো থাকবে 50 থেকে 70, 20টা ক্লাস কনভারসেশন প্র্যাকটিস, এই যে যেটা আজকে করাচ্ছে এরকম, এগুলো আপনাদের করতে হবে। নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন। এছাড়া সপ্তাহে 7 দিনের ল্যাঙ্গুয়েজ ক্লাব প্র্যাকটিসের সেশন আপনি পাবেন, ফ্যাসিলিটিসটা আপনি পাবেন। এবং আপনার আমাদের প্র্যাকটিস সেশন থাকে, ওয়ান টু ওয়ান সেশন থাকে। ফেসবুকের প্রাইভেট গ্রুপ থাকবে, যারা পেইড কোর্সে আসবেন। হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ অলরেডি ক্রিয়েট করেছি, যারা ভর্তি হয়েছেন আমি লিংক প্রোভাইড করেছি। আর মানে অ্যাড করে নিয়েছি, যাদের এখনো অ্যাড করতে পারিনি বা হয়নি, এই একটু সন্ধ্যার দিকে যারা ভর্তি হয়েছেন, আমি করে নিব এই ক্লাস শেষ হলে। তো এই হচ্ছে বিষয়। আর এটা 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না, একদম শুরু থেকেই ডেভেলপ করতে পারবেন। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি দিয়ে থাকি। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আবারও বলছি, বিকাশ, নগদ বা রকেটে টাকা সেন্ড মানি করে আপনারা ভর্তি হতে পারবেন। এই দুইটা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এই দুইটা নাম্বারেই বিকাশ বা নগদ আছে। সেন্ড মানি করে লাস্ট ডিজিট বা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও এই দুইটা নাম্বারে যদি আমাকে নক দেন, আমি গুগল পে বা ফোন পে নাম্বার দিয়ে দিব, সেটা থেকে আপনি পেইড কোর্স শুরু করতে পারবেন গুগল পে বা ফোন পে করে। 01997356957, 01938689196। আর বাইরের কান্ট্রি থেকে যারা আছেন +88 কোড নাম্বারটি বসিয়ে নেবেন। তো এই হচ্ছে মেইন বিষয়। যারা শিখতে চান, যদি কেউ মনে করেন আমি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করতে চাই, আমি বিভিন্ন জায়গা থেকে শিখতেছি কিন্তু ডেভেলপমেন্ট আসতেছে না, এর মেইন রিজন হচ্ছে আপনি ধারাবাহিকতা ফলো করেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিকোয়েন্স মেনটেন করে প্র্যাকটিস করতে হয়, নিজের প্র্যাকটিসের উপর সবকিছু। পেইড কোর্সের বেনিফিট টু ওয়ে কমিউনিকেশন, যেটা আপনারা পাবেন। এখানে আমি আপনাদের পড়াচ্ছি, মিউট রেখে পড়াচ্ছি, আপনি শুধু শুনতেছেন আর দেখতেছেন, এভাবে ভাষার ডেভেলপমেন্ট আসে না। এটা সায়েন্স না বা রকেট না, রকেট সায়েন্স না, বা এটা কোনো ম্যাথ না। এটা একটা ভাষা, ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, সেগুলো আমি আপনাকে পেইড কোর্সে করাবো। আর ফ্রি ক্লাসকে গুরুত্ব দিতে চায় না, সবাই মনে করে ও ক্লাস নেয়, ও তো প্রতিদিন নেয়, লোক দেখি কিসের ক্লাস নিচ্ছে, কি হচ্ছে, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু জয়েন করি। বাট পেইড কোর্স হলে একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। আপনার একটা রেসপন্সিবিলিটি থাকবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আমার এই পর্যন্ত 73টা পেইড ব্যাচ চলে আসতেছে সফলতার সাথে, 74তম ব্যাচ শুরু হবে এই 27 তারিখ থেকেই। যারা ভর্তি হতে চান একদম শুরু থেকে ক্লাস করতে পারবেন। হ্যাঁ, এতটুকু আমি বলে রাখলাম। যদি মনে করেন আমি একদম গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে একটা মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, এগোতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ইন ইংলিশ। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য
অনেক বেশি ইফেক্টিভ একটি কোর্স এটি হবে। কোর্সে আসলে আমি আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা হোয়াটসঅ্যাপে যদি ইনকেস কোনো প্রবলেম হয়, আপনি এটা আমাকে দেখালে আমি পরবর্তীতে যে কোনো ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। 3 মাসের কোর্স মানে 3 মাসে যদি আপনি কাভার করতে না পারেন, আপনি আরো সময় পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট হবেন আপনি থাকতে পারবেন। আর আমার লেখা 2-3টা বইয়ের পিডিএফ কপি সহ যতগুলো পিডিএফ ফাইল বা যা ম্যাটেরিয়ালস দরকার স্পোকেন ইংলিশ শেখার জন্য বা কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, আমি আপনাদের সেগুলো সবই ফ্রিতেই প্রোভাইড করবো। দ্যাট ইজ, কোনো টাকা দিতে হবে না আপনার। আহ, কিন্তু যদি আপনি আমার হার্ড কপি বই নিতে চান, এটা আপনাকে অর্ডার করতে হবে, কারণ এই টাকাটা আমি নেই না, এটা সোনামুখ পরিবার, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে যায়। আমার বই বিক্রির যে টাকাটা, এটা আপনার প্রাইস 500 টাকা। এটা আমার নিজের হাতে লেখা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি। আমি যে ক্লাসগুলো আপনাদের নিচ্ছি, এই যে আজকে যে ক্লাসগুলো নিলাম, এগুলো সবই এই বইটাতে আছে। ওই কনভারসেশন, ওই ওই যে প্রেজেন্টেশন টপিক, সবই এই বইটাতে আছে। এই বইটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং আমি যাদের পেইড কোর্সটাও নিব এই বইটা থেকেই নিব। বাট আপনার যদি মনে হয় আমার বই লাগবে না, আমি পিডিএফ দেখে কাভার করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, নিতে হবে না। আপনার যে ভর্তি হলে বই মাস্ট নিতে হবে এরকম না। বই আপনার যদি মনে হয় যে আমি স্যারের ক্লাস করি, সেটা আপনি ফ্রি করেন আর পেইড কোর্স করেন। আমার একটা বই থাকলে ক্লাসগুলো আরো ইফেক্টিভ হবে। আমি রেগুলার ক্লাসগুলো করতেছি, আমার একটা হার্ড কপি বই থাকলে ভালো হবে। তাহলে আপনি বইটা নিতে পারেন। যারা ফ্রি ক্লাস করছেন তারাও নিতে পারবেন, আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকায় আপনি বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আগে টাকা দিতে হবে এরকম না। আহ, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা তো অনেক বই কেনেন, অনেক বড় বড় নামি দামি প্রতিষ্ঠানের বই কেনেন, লেখকের বলবো না, কারণ ইংলিশের কোনো লেখক হয় না, কোনো রাইটার হয় না। যারাই বই বলেন, ইংরেজি কি কোনো আবিষ্কার? এটা কি নতুন কিছু সৃষ্টি? বাংলাদেশে যত ইংলিশ বই আছে, যত লেখক আছে, সবগুলো কি, এ তো আমার টপিক একটা আছে, এ তো মানে কি বলা যায়, কপি পেস্ট করা যেটা বলা হয়। কিন্তু এক একজন রাইটার, এক একজন যারা ইংলিশ জানে, ইংলিশ সম্পর্কে নলেজ আছে, তারা একটা বিষয়কে সুন্দরভাবে তুলে ধরে। কতটা সহজভাবে তুলে ধরলে একটা রিডার যখন পড়ছে, একটা স্টুডেন্ট যখন পড়ছে, সে দ্রুত সেটাকে ক্যাচ করতে পারছে, সেটাকে ধরতে পারছে। বাট রাইটার বলে কোনো কিছু হয় না, ইউ ক্যান সে এডিটর। আমিও এরকম ভাবে বলি না যে আমি এটা রাইটার বা অথর। অথর কি, যে নতুন কিছু লেখে, নতুন কিছু আবিষ্কার করে, এ তো আমার কোনো জিনিস না। বলেন বাংলাদেশের কেউ আছে? সবার তো মাতৃভাষা বাংলা, সে ইংলিশ জানবে কি করে? এ তো সবই যেটা সত্য, তাই না? সবই তো আমাদের অন্যান্য যেসব ইংলিশ বইগুলো আছে, গ্রামার বইগুলো আছে, স্পোকেন বইগুলো আছে, সেগুলো থেকে আইডিয়া নিয়ে, ইনফরমেশন নিয়ে নিজের মতো করে সাজানো, নিজের মতো করে লেখা। তো এইটা কে কত ইফেক্টিভ ওয়েতে করতে পারে, কে কত প্র্যাকটিক্যাল ওয়েতে করতে পারে, যাতে করে স্টুডেন্টসরা দ্রুত শিখতে পারে বা নিতে পারে। তো সেভাবে আমার এই বইটা আমি তৈরি করেছি, এবং এটা অথেন্টিক অনেক কিছু পাবেন আপনারা আমার এই বইটাতে। 100+ মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস আছে, 1200+ আইএলস প্লাস নিউজ পেপার প্লাস ফ্রিল্যান্সিং রিলেটেড ভোকাবুলারি আছে, 100+ আইএলস কিউ কার্ড টপিক আছে, 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে, 10+ রিডিং স্টোরি আছে, কিভাবে অ্যাপ্লিকেশন, রাইটিং, ইমেইল, লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, সিভি লিখতে হয়। রাইটিং এর পার্টও অনেক ভালোভাবে দেওয়া আছে। প্রোনাউন্সিয়েশনের উপর 50টা রুলস এখানে আছে। যারা নিতে চান তারা নিতে পারবেন, অনেক ভালোভাবে ভাষাটা ডেভেলপ করতে পারবেন, এবং অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি ল্যাঙ্গুয়েজটাকে আমার এই বইতে তুলে ধরেছি। আপনারা তো অনেক বই কিনছেন, অনেক লেখকের বই পড়েন, দেখেন, আর আমার এই একটা বই নিয়ে দেখবেন। যদি এটা আপনার সারা জীবনের অ্যাসেট না হয়, নেক্সট জেনারেশনকে যদি শেখাতে না পারেন, তখন আপনি বলবেন। এটা তো বোঝা যায়, এই যে আমি যে কথাগুলো বলছি, যে লেকচারগুলো দিচ্ছি, সব আমার এই বইটা থেকে। এবং এইটার একটা জিস্ট এই বইয়ের ভিতরে আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো। এটা আমি বলে রাখলাম। তো যারা নিতে চান তারা নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, অনেকেই ভর্তি হচ্ছেন, টাকা এখন দিচ্ছেন। আপনাকে যে এখনই বইটা নিতে হবে এরকম না, আপনার হাতে টাকা আসলে 10 দিন, 15 দিন, 20 দিন পর বইটা নেন, সমস্যা নাই। বাট যদি কোর্স করার মন মানসিকতা থাকে, এটা আপনি শুরু থেকেই করবেন, ভর্তি হয়ে যাবেন, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু বলতে পারি, ক্লাস আপনি মিস করবেন না। কারণ বইটা যেমন ম্যান্ডেটরি এখনই লাগবে এরকম না। যার টাকা আছে, যে নিতে পারবে, যে মনে করবে হার্ড কপি বই হলে ভালোভাবে শিখতে পারবে, সে নিতে পারবেন। কিন্তু ভাষা শেখার জন্য যা কিছু দরকার, আমি অনলাইন ক্লাস নিচ্ছি, আপনি অনলাইন কোর্সে ভর্তি হচ্ছেন, আপনার যত ম্যাটেরিয়ালস, পিডিএফ ফাইল, ডকুমেন্ট, রেকর্ড ক্লাস, আমি সব প্রোভাইড করবো ফ্রিতে। এর জন্য কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিবেন, ফুল অ্যাক্সেস পাবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। ঠিক আছে?
যারা ভর্তি হতে চান আজকে রাতেও ভর্তি হতে পারবেন, বা আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমি একটা টপিক একটু দেখাতে চেয়েছিলাম, আপনারা এখানে একটু ফোকাস করেন। এই যেটার কথা বলছিলাম, হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। দেখেন এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই অ্যান্সারটা আমি যদি একটু দেখি, যে যত বেশি প্যাসেজ অ্যানালাইসিস করতে পারে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কথা থাকলে আমি এটা শেষ করে তারপর উত্তর দিচ্ছি। আমি আরেকটা টপিক একটু দেখাই, একটু দেখেন। সবাই তো আর থাকবেন না, পেইড কোর্সে আসবেনও না, বাট দেখে যান ভাষার ভিতরে কি আছে। তো দেখেন টপিকটা কি আবারও বলেন তো, হাউ টু কিপ ইন গুড হেলথ। আগের টপিকটা কি ছিল? আ পিকনিক দ্যাট ইউ হ্যাভ এনজয়েড। তাহলে দেখেন এইখানে কি বলছে, আমরা যদি একটু রিডিং পড়ি, রিডিং পড়লে আমাদের গ্রামারের দুর্বলতা কেটে যায়, আমাদের রিডিং এর স্পিডটা বাড়ে। রিডিং পড়লে আমাদের রিডিং স্কিলটা অনেক ইনক্রিজ হয়, আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি পাওয়া যায়। তো কি লেখা আছে দেখেন, আমরা একবার একটু দেখি। বলছে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের বড় একটি সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ ইন এভরি ওয়াক অফ লাইফ। হ্যাঁ, ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব জীবনের প্রতিটি ধাপে চর্চিত হয়। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে ফার্স্ট অফ অল অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। প্রথমত একজনের ফলো করা উচিত ভালো স্বাস্থ্যের গুরুত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখেন এখানে কি বলছে, ইট মিনস দ্যাট, এর মানে হচ্ছে উই মাস্ট ইট আ ব্যালেন্স ডায়েট। দেখেন সাবজেক্ট আর ভার্বের দিকে ফোকাস করেন। ভার্বটা কি? মাস্ট ইট। এটা কোন টেন্স? টেন্স না, এটা মডাল। ওই যে আমি বলছিলাম না যে ইংলিশে কথা বলার জন্য আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কিন্তু শুধুমাত্র টেন্স শিখে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে ইন ডিটেলসে প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। সো উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট। আমাদের সুষম খাবার খেতে হবে, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। হি অর শি, এটার জায়গায় আপনি জাস্ট উই ব্যবহার করেন। প্রত্যেকটা জায়গায় যেখানে হি অর শি আছে উই ব্যবহার করেন। উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের একটা নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য এনশিওর করে না, নিশ্চিত করে না। উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ অন নিড, আমাদের ততটুকু খাওয়া দরকার। শুড ইট, হ্যাঁ, সব মডেলের সেন্টেন্স দেখেন, যতটুকু একজনের দরকার। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড। শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত ফরমালিন মুক্ত খাবার খাওয়া। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের অবশ্যই খেতে হবে ঋতুভিত্তিক ফল এবং খাবার। উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, আমাদের অবশ্যই দ্রুত ঘুম থেকে উঠতে হবে এবং বেডে যেতে হবে। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ। এরপর কি, শারীরিক যে ব্যায়াম, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এর আগে যতগুলো দেখছেন সবগুলো কিন্তু মডালের, দেখছেন? উই মাস্ট গো, উই শুড ইট, উই হ্যাভ টু এনশিওর, উই মাস্ট ইট, মডালের। কিন্তু এই যে বাক্যটা ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম প্লেইজ আ ভাইটাল রোল, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। উই ডু নট টেক পার্ট, ইফ উই, যদি আমরা ডু নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, অর্থাৎ যদি আমরা, মেইন কথা হচ্ছে এরকম যে খেলাধুলাকে জীবনের অংশ করতে না পারি, আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো না। উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, তাই না? আফটার দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের এটা মনে রাখা দরকার, গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, হেলথ মিনস দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। সুস্থতা মানে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, ভালো একটা সুস্থ মন থাকা ছাড়া উই ক্যান নট কনসেন্ট্রেট অন আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারি না। দ্য রুলস অফ হাইজিন প্লে আ ভাইটাল রোল ইন কিপিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখা মানে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্যের জন্য। উই মাস্ট ওয়াশ আওয়ার বডি এভরিডে উইথ সোপ, আমাদের প্রত্যেকের আমাদের বডিটা সাবান দিয়ে ধৌত করতে হবে প্রতিদিন। অ্যান্ড পুট অন ক্লিন ক্লোথস, অ্যান্ড পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। উই শুড নট ইউজ দ্য টাওয়েল অ্যান্ড ক্লোথস অফ আদার, অন্যের টাওয়েল এবং ক্লোথস ব্যবহার করা যাবে না। বিফোর হ্যাভিং এনিথিং, কোনো কিছু খাওয়ার আগে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধোয়া উচিত। তাহলে দেখছেন এই যে শুড, মাস্ট, তাহলে ইংলিশে কথা বলা কঠিন,
একবার ভাবেন তো, দেখেন আমি ঢেকে রাখতেছি। আপনি যদি আমাকে এখন বলতে বলেন যে হাউ টু কিপ ইন গুড হেলথ, আমি বলতে পারবো না। এক নাম্বার কথা আমি কি বলবো, যে ফর কিপিং ইন গুড হেলথ। ফর কিপিং ইন গুড হেলথ, আমার সাথে রিপিট করেন, দেখেন আপনারাও পারবেন। ইংলিশে ইনস্ট্যান্টলি কথা বলা যায়, এটা তো আমরা নিজেরাই কঠিন করে ফেলি, বাট এটা খুবই সহজ, টপ ডাউন পদ্ধতিতে আসতে হয়। ফর কিপিং ইন গুড হেলথ উই শুড ইট ইন ফিক্সড টাইম। এক নাম্বার, উই শুড ইট ইন ফিক্সড টাইম। উই শুড ইট ব্যালেন্স ডায়েট। উই শুড টেক সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তিনটা বাক্য বললাম। উই শুড ইট ইন ফিক্সড টাইম, উই শুড ইট ব্যালেন্স ডায়েট, মানে আমাদের সুষম খাবার খাওয়া উচিত। উই শুড টেক সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। উই মাস্ট ইট উই মাস্ট ইট ইউ ক্যান সে দ্যাট ফরমালিন ফ্রি ফুডস। এটা আরেকটা বাক্য হলো, চারটা। উই মাস্ট ইট ফরমালিন ফ্রি ফুডস, কেন? ফর কিপিং ইন গুড হেলথ। চারটা বাক্য শেষ। দেন আমরা আরেকটা পার্টে আসবো। আফটার দ্যাট, ফিজিক্যাল এক্সারসাইজ প্লেজ আ ভাইটাল রোল ফর কিপিং গুড হেলথ। উই হ্যাভ টু প্লে আমার মতো করে বলবো আমি, যেটা প্যাসেজে পড়ছি, যেটা লেখা আছে ওইটাই যে বলতে হবে এরকম না। উই হ্যাভ টু প্লে সাম আউটডোর গেম লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফর বিং ফিজিক্যালি সাউন্ড। ফর বিং ফিজিক্যালি সাউন্ড। কি বললাম বাক্যটা তাহলে? উই হ্যাভ টু প্লে সাম আউটডোর গেমস লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফর বিং ফিজিক্যালি সাউন্ড, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। বাট অনলি ফিজিক্যাল হেলথ ডাজেন্ট এনশিওর গুড হেলথ। বলেন তো কি বললাম? শুধুমাত্র শরীরের সুস্থতা ভালো সুস্থতা নিশ্চিত করে না। হেলথ মিন্স সুস্থতা, স্বাস্থ্য মানে দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ গুড হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, সুস্থ একটা মন থাকা ছাড়া, উই ক্যান নট কনসেন্ট্রেট আওয়ার ওয়ার্ক প্রপারলি, আমরা আমাদের কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারি না। এবার আরেকটা পার্টে আসেন, কি? ক্লিনলিনেস, হাইজিন। অর্থাৎ আফটার দ্যাট, ফর কিপিং ইন গুড হেলথ উই শুড ওয়াশ আওয়ার বডি এভরি ডে উইথ সোপ। উই শুড পুট ক্লিন ক্লোথস। উই শুড নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ। কি কি বললাম? উই শুড wash our body every day with soap. We should not use others' towel and cloth. We should put clean cloth every day. We should wash our hand before eating anything or having anything. If we can maintain that kinds of things, we will be physically and mentally sound, and in that way, we can be able to keep in our good health. আমি তো একবারই পড়ছি, পড়ার পর এটা দেখে আমি আমার মতো করে কথা বললাম। ভেবে দেখেন তো কঠিন। আর এইখানে কি আমি কোনো পাস্ট টেন্স ব্যবহার করছি? এখানে আমার কি হয়েছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে বলছিলাম না শুধু টেন্স দিয়ে সব বলা যায় না, এখানে আমার কিভাবে কথা বলতে হয়েছে, এটা আদেশ, উপদেশ, অনুরোধ, এটা করা উচিত, এটা উচিত না, এটা করতে হবে, এগুলো হচ্ছে মডাল, সেমি মডেলের মাধ্যমে প্রকাশ করা যায়। কেউ কি বুঝতে পারছেন আমরা ইংলিশ পারি না কেন? আমরা কিন্তু এই ভার্বের জায়গাটা ধরতে পারি না, এটা বুঝতে পারি না। আমি জানি না এর থেকে আর কোনো ইফেক্টিভ ওয়ে আছে কিনা ভাষা ডেভেলপ করার, অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার। বোঝা গেল কথা? কি বললাম? কিছু শিখতে পারেন? হ্যাঁ, মনে হয় কোনো কিছু জানতে পারেন? হ্যাঁ, সবই বলবো, একটু ওয়েট করেন। কোর্সের বিষয়ে সবই বলবো, আগে আমরা এটা শেষ করি। তাহলে এইভাবে আপনারা নিজেরা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, করার চেষ্টা করবেন। এটা আমার কোর্সে যারা আসবেন তাদেরকে আমি করাবো। আপনাকে বলতে হবে, এ তো আপনি দেখতেছেন, শুনতেছেন, আপনার দেখলে তো হবে না, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। তাহলেই আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, তাহলেই আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। জাস্ট ওয়েট, একটা মিনিট। এবার দেখেন, এইখানে একটা কনভারসেশন আছে, আমি একটু সামনে যাই। এটা বাংলা থেকে যদি আমি এখন দেখাতে যাই অনেক সময় চলে যাবে, বাংলা থেকে দেখানো পসিবল হবে না, আমি ইংলিশ থেকে দেখাচ্ছি। ইংলিশ টু ইংলিশটা দেখাই। দেখেন আমি বাংলা থেকে করি, যেমন এই যে আগেরটা করছিলাম পিকনিকটা নিয়ে, বাংলা একটা কনভারসেশন সলভ করলাম না, বাট এইটা একটু ইংলিশ টু ইংলিশ একটা কনভারসেশন আপনারা একটু দেখেন। এখানে টপিকটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। এখন এখানে একটা কনভারসেশন আছে, আপনি দেখবেন এটা কনভারসেশন, পড়বেন কনভারসেশনটা, টেন্সটা ধরার চেষ্টা করবেন, বাট এইটাকে আপনার স্পিকিং এ কনভার্ট করতে হবে। এই কনভারসেশনটাকে
স্পিকিং এ কনভার্ট করতে হবে। পারবেন আপনি? দেখেন কত ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, কতগুলো মেথড আমি ফলো করি। দেখেন এখানে আমি এটা একটু পড়ি, মনোযোগ দেন, আর বেশি সময় নিব না, 5-10 মিনিট। এখানে বলছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। রাজু এবং মিনা দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ। অবটেইন মানে অর্জন করা। এটার সিমিলার ওয়ার্ড কি হতে পারে? অ্যাচিভ, গেইন, গ্যাদার। হ্যাঁ, এগুলো বলা যায়। ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ। সর্বদা তুমি ইংরেজিতে সর্বোচ্চ মার্ক অর্জন করো। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? তোমার এই সফলতার রহস্য কি? বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। আমি সর্বদা ইংরেজি প্র্যাকটিস করি। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ ওয়েন এভার আই হ্যাভ এ স্কোপ। আমি সর্বদা ইংরেজিতে কথা বলতে পছন্দ করি যখন আমি সময় পাই। উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্কিল? তুমি কি আমাকে বলবে কিভাবে আমি ইংরেজির উন্নতি করতে পারি? বলছে, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরি ডে টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজেস ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিং। তাহলে কি বলছে? যে তোমাকে শিখতে হবে। তাহলে এগুলো কিসের? মডালের, সেমি মডালের। ভার্ব দেখেন, সাবজেক্ট কি? ইউ। ভার্ব কি? হ্যাভ টু লার্ন। হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে কিছু নতুন শব্দ প্রতিদিন তোমার ভোকাবুলারিটাকে শক্তিশালী করার জন্য। ইউ শুড নোট ওয়ার্ডস, তোমার নোট করা উচিত শব্দ, অ্যান্ড নেসেসারি ফ্রেজেস, এবং গুরুত্বপূর্ণ ফ্রেজ গুলো একটা নোটবুকে উইথ দেয়ার মিনিং। হোয়াট এলস, আর কি? বলছে, ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ডেইলি, ইংলিশ ডেইলি। তোমার খবরের কাগজ পড়া উচিত এবং টিভি নিউজ শুনতে হবে প্রতিদিন। অ্যান্ড নোট দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস, টার্ম অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস ইন আ নোটবুক। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি অন প্লিজ। বলছে, ওয়েন এভার ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, যখন তোমার সুযোগ থাকবে, ইউ শুড স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স। অন্যদের সাথে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। ইউ শুড অলসো প্র্যাকটিস ফ্রি হ্যান্ড রাইটিং এভরিডে অন ডিফারেন্ট ফ্যামিলিয়ার অর কমন টপিক অফ আওয়ার ডেইলি লাইফস। বলছে, এনি আদার সাজেশন? বলছে, নাও ডেইজ লার্নিং এইড, সিডি অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস আর অলসো অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ইউ ক্যান ট্রাই দেম ইফ ইউ উইশ, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ পেশেন্স। তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ইন দিস ওয়ে ইউ উইল ইমপ্রুভ ইউর স্কিল ইন ইংলিশ ডে বাই ডে। ওকে মিনা, I think your suggestion will be great use to me to have command over English. Thank you so much. You are welcome. তো এই যে একটা কনভারসেশন আপনারা দেখলেন, কনভারসেশনটা কিসের উপর? হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এটাকে আপনার স্পিকিং এ কনভার্ট করতে হবে। আমি যদি আপনাকে এখন বলি যে আপনি বলেন তো ইংলিশে 10টা সেন্টেন্স বলেন তো, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, হাউ ক্যান ইউ ইমপ্রুভ আওয়ার ইংলিশ স্কিল, আপনি ইংলিশে 10টা সেন্টেন্স বলতে পারবেন? অবশ্যই পারবেন। কিভাবে? ওই শুড আর হ্যাভ টু, এইটা মনে রাখেন জাস্ট, আর কিছুই না। কি কি বললাম বলেন তো? শুড আর হ্যাভ টু। দেখবেন আমি বলবো হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংরেজি করতে হবে। এই যে বাংলাটা, আমি বাংলার দিকে তাকাবো, বাট কনভারসেশন করব না, আমি স্পিকিং এর ওয়েতে বলবো, পয়েন্ট ধরে, পয়েন্ট বুঝে। যেমন, I speak in English, or I obtain highest mark in English always because I practice English every day. Whenever I get time, I like to speak English. So, for improving English, first of all, we have to, or you have to learn some new words every day to make your vocabulary strong, as well as you should note new words and phrases or sentences to develop English language. Moreover, to improve English, you should read English newspaper and listen TV news in English. And from there, you have to note down difficult words, phrase, and others clauses in a notebook. Then, for developing English skill, whenever you get time or whenever you have opportunity, you should speak with your family members, friends, and others. And you have to practice writing or freehand writing on different kinds of familiar topic about your daily activities every single day. Then, as a learning aid, you will get so many CD and video tutorial that all are available in the market. You can also get the help of different kinds of English channel from YouTube.
and then you have to keep patience for developing English skill. In this way, if you practice, you will be able to improve your English skill. দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। তো দেখছেন এখানে বাংলাগুলো জাস্ট কোনোভাবে আমি একটু দেখছি, দেখে এই যে কনভারসেশনটা পড়লাম এখান থেকে আইডিয়া নিয়ে আমার মতো করে আমি কয়েকটা সেন্টেন্স বললাম। এগুলো আরো সুন্দর করে ওয়েল অর্গানাইজড ওয়েতে বলা যায়। বাট দেখেন এই যে 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হতে যাচ্ছে আমি ক্লাস নিচ্ছি আপনাদের, কতক্ষণ আর একটা বিষয়ের উপর অ্যাক্টিভ থাকা যায়, ধরে রাখা যায়, তারপরও তো বলে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, সব কথার এক কথা হচ্ছে, ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে ভাষার ডেভেলপমেন্ট আসে না। ওটা আপনাকে পড়তে হবে, পড়তে যে হবে না এরকম না, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। কনভারসেশন, স্পিকিং, প্রেজেন্টেশন, আর অ্যাপ্লাই করার জন্য প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, প্রচুর কনভারসেশন অ্যানালাইসিস করতে হবে, করে নিজের থটটাকে ডিসক্রাইব করতে হবে, নিজের মতো করে স্পিকিং করতে হবে, নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করতে হবে, কনভারসেশন করতে হবে। এটা করতে পারলে, কথা বলতে পারলে, অ্যাক্টিভ থাকলে, রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করতে পারলে কেউ আপনাকে আটকাতে পারবে না। খুব কম সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। এটা খাওয়ার জিনিসটা, পড়া পোশাক না যে খেলে হজম হয়ে গেল, পোশাকটা ছিঁড়ে গেল। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ, এটা একবার শিখে নিতে পারলে আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, কখনো আপনি ভুলবেন না। এটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। যায়? যায় না। সো এই হচ্ছে মেইন বিষয়। দ্যাটস অল ফর টুডে। আমি আবারও বলে রাখলাম, যারা এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর যারা পেইড কোর্সে আসতে চান, এই নাম্বার আমি দিয়ে রাখছি, 2টা নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, রাত 10টা থেকে 11টা। বেসিক গ্রামার, স্পোকেন, রিডিং, রাইটিং, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি কভার করব। যে কোনো বয়সের আপনারা যে কেউ এটা করতে পারবেন এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন ল্যাঙ্গুয়েজটা শিখে। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ হবে। যারা বাইরের দেশ থেকে আসছেন, যারা ফ্রিল্যান্সার, হাউসওয়াইফ, টিচার, অফিসার, স্টুডেন্ট, প্রত্যেকেই করতে পারবে। আমি সেভাবে এটাকে ডিজাইন করেছি। এবং যতদিন না পর্যন্ত এক্সপার্ট হবেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যদি পারেন একবারে 2,000 দিয়ে দিবেন, তাহলে আপনি ফুল কোর্সের সবকিছুরই অ্যাক্সেস পেয়ে যাবেন। আর না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা আহ, কিছুদিন পরে বা পরবর্তী মাসে আপনি আপনার দিলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা আসবেন জানাবেন। আমি পেইড কোর্স অ্যাড করে নিব। আগামী পরশুদিন শনিবার রাত 10টা থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা করতে চান, শেখার ইচ্ছা থাকলে প্রথম থেকে ধারাবাহিকভাবে করবেন। শনিবারের পর এই ফ্রি ক্লাস রেগুলার হইতে, এতটা রেগুলার হইতে আর ওইভাবে থাকবে না, আপনি করতে পারবেন না। আর ফ্রিতে কেউ গুরুত্ব দেয় না, শিখতেও চায় না, দাম দেয় না। তো এই হচ্ছে মেইন বিষয়। যারা আসতে চান আসবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট।